কেমিক্যাল কাইনেটিক্সের সেকেন্ড পার্ট আজকে আমরা পড়ছি। আগে পড়েছিলাম প্রথম পার্ট, সেখানটায় কিছু আমরা রেট বিক্রিয়ার হার সমীকরণ লিখেছিলাম। তো তার পরের পার্ট আমরা এখানে শুরু করছি আজকে। বিক্রিয়ার হার সংক্রান্ত যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে সেগুলো আমরা এখানে পড়ব। খুব ভাইটাল কতগুলো পয়েন্ট আছে, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, এটা কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। সেটা হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে যে বিক্রিয়ার যে হার সেটা নির্ণয় করা হয় কিন্তু পরীক্ষার সাহায্যে। ঠিক আছে, যে কোনো বিক্রিয়ার হারটা নির্ণয় করা হয় পরীক্ষার সাহায্যে, ল্যাবরেটরিতে পরীক্ষা করে সে হারটা নির্ণয় করা হয়। আর বিক্রিয়ার যে সমীকরণ আমরা লিখি সেই সমীকরণের মধ্যে যে অণুর সংখ্যার উল্লেখ এখানে রয়েছে সেইটা, তার উপরে বিক্রিয়ার হার নির্ভরশীল হতেও পারে আবার নাও হতে পারে। যেমন দেখো, এই বিক্রিয়ার যে হার বিক্রিয়ক পদার্থের অণুর সংখ্যার উপর নির্ভরশীল নাও হতে পারে। যেমন হচ্ছে ধরো এই যে এখানটায় N2O5 দুই অণু অংশগ্রহণ করছে, তাহলে বিক্রিয়ার কিন্তু হার এই দুটো অণুর উপর নির্ভর করছে না, একটা অণুর উপর নির্ভর করছে। এটা একটা সমিত সমীকরণ, মানে ব্যালেন্সড ইকুয়েশন। এখানে যে কটা অণুর সংখ্যা থাকবে তার কিন্তু উপর নির্ভর করতেও পারে নাও করতে পারে। তো পরীক্ষা করে দেখা গেছে যে নাইট্রোজেন পেন্টক্সাইডের N2O5 যে ডিকম্পোজিশন, এটা হচ্ছে নাইট্রোজেন পেন্টক্সাইডের বিয়োজন সংক্রান্ত একটা রিয়াকশান। এখানটায় যে বিয়োজনটা হচ্ছে সেটা কিন্তু নাইট্রোজেন পেন্টক্সাইডের কটা অণু অংশগ্রহণ করছে তার উপর নির্ভর করছে না, এটা পরীক্ষা করে দেখা গেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আবার অনেক সময় দেখা যাবে যে এমন কিছু বিক্রিয়ক পদার্থ আছে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কিন্তু তাদের গাঢ়ত্বের ওপর রিয়াকশানের রেটটা ডিপেন্ড করছে না। সবসময় বিক্রিয়ার যে অংশগ্রহণকারী যে বিক্রিয়ক পদার্থ তার গাঢ়ত্বের সঙ্গে বিক্রিয়ার বেগটা বা বিক্রিয়ার হারটা সমানুপাতিক। এটা আমরা আগের দিন পড়েছিলাম যে ভরক্রিয়ার সূত্র, যে কোনো একটা বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। তো এখানে সেইটাই লেখা আছে যে বিক্রিয়ার হার এই গাঢ়ত্ব, মানে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে গাঢ়ত্ব, নাইট্রোজেন পেন্টক্সাইডের যে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা এখানটায় ধ্রুবক নিয়ে এসেছি, এটাকে বলা হয় হার ধ্রুবক। তো রেট বা বিক্রিয়ার হার হচ্ছে K ইন্টু K হচ্ছে ধ্রুবক, হার ধ্রুবক, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব লিখেছি। এই গাঢ়ত্ব সবসময় এই যে সহগের উপর ডিপেন্ড করছে না, যে কটা অণু অংশগ্রহণ তার উপর ডিপেন্ড করছে না। আমরা পড়ছি বিক্রিয়ার হার সংক্রান্ত কয়েকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব আমরা পড়ছি। আবার দেখো কোনো রিয়াকশানে, যেমন এটা হচ্ছে সুক্রোজের বা চিনির আর্দ্র বিশ্লেষণ ইন প্রেজেন্স অফ অ্যাসিড, মানে অ্যাসিডিক মিডিয়ামে আমরা সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ করছি, তাহলে আমরা পাবো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। তাহলে এই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ কোনটা? এই চিনি এবং জল, এই দুটো হচ্ছে বিক্রিয়ক পদার্থ। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে এই বিক্রিয়ার হারটা এই জলের উপর নির্ভর করছে না, নির্ভর করছে শুধুমাত্র চিনির গাঢ়ত্বের উপর। ওই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা চিনিটা লিখলাম, সুক্রোজ লিখলাম, তাহলে হার ইকুয়ালস টু K ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে মানে কনসেন্ট্রেশন অফ সুক্রোজ। আবার অনেক এমন রিয়াকশান আছে যেখানে যে সমিত সমীকরণে এমন কিছু পদার্থ মানে অনুপস্থিত, কিন্তু তারও কিন্তু এটা অনুপস্থিত তো এমন পদার্থ কিন্তু যেটা বিক্রিয়াতে নেই। যেমন ধরো এখানটায় এটা হচ্ছে অ্যাসিটোন, CH3COCH3 অ্যাসিটোন, এটা আমাদের 12এই পড়তে হবে। অ্যালডিহাইড কিটোনের একটা চ্যাপ্টার আছে, সেখানে অ্যাসিটোন আছে। এই অ্যাসিটোনের যদি আমরা আয়োডিনের সঙ্গে রিয়াকশান করাই তাহলে এখানে কি হবে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা আয়োডিন চলে আসবে। আয়োডিনের একটা আই এর সঙ্গে যোগ হবে, আর যে এইচটা বেরিয়ে আসবে তার সঙ্গে আর একটা আই যোগ হয়ে এইচ তৈরি করবে। তো এই রিয়াকশানটায় দেখো এই H প্লাস আয়ন কিন্তু একটা অনুঘটক হিসেবে উপস্থিত রয়েছে। এ কিন্তু সরাসরি এই সমিত সমীকরণের মধ্যে এর কিন্তু কোনো পার্টিসিপেশন নেই, কিন্তু এই রিয়াকশানের রেটটার বা হার নির্ভর করছে এই অ্যাসিটোনের ওপরে
এবং হাইড্রোজেন আয়ন গাঢ়ত্বের ওপরে। অর্থাৎ আয়োডিন এখানে উপস্থিত আছে কিন্তু আয়োডিনের উপর ডিপেন্ড করছে না, যে সমিত সমীকরণে উপস্থিত নেই এই H+ আয়ন তার উপরেও নির্ভর করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে হার, কোনো একটা রিয়াকশন রেট বা হার, সেটা সেই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থের উপর নির্ভর করবে, কিন্তু সেই পদার্থ সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে বা সরাসরি অংশগ্রহণ করতে নাও পারে। এমন কিছু অনুঘটক আছে, তারাও কিন্তু এখানে বিক্রিয়ার হারে বা রেট অফ রিয়াকশানের ক্ষেত্রে তার একটা যথেষ্ট প্রভাব থাকে। এটার এই যে এতগুলো ডিসক্রিপেন্সি যেটা আসছে বা কন্ট্রাডিক্টরি ব্যাপার আসছে, যেটা যে কখনো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব নির্ভর করছে কোনো বিক্রিয়ার হার, কখনো আর বিক্রিয়ক পদার্থ নেই, সরাসরি পার্টিসিপেট করছে না, তবুও তার উপর নির্ভর করছে। এর একটাই হচ্ছে কারণ হচ্ছে কি, মেন কারণটা কি না, বিক্রিয়ার হারটা হচ্ছে পরীক্ষালব্ধ, অর্থাৎ ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করে যেটা দেখেছি তার উপর বেস করেই আমরা এইগুলো ফলো করা হয়েছে, যে বিক্রিয়ার হার এবং যে সমিত সমীকরণ আমরা লিখি তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই, মিল থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে যেটা পড়বো আমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ রিয়াকশান। এটা ধরে নাও আগামী যে তোমরা যে ফাইনাল পরীক্ষা দেবে সামনে 12-এ, তাতে কিন্তু এটা আসবে। বিক্রিয়ার ক্রম বলতে কী বোঝো? অর্ডার অফ রিয়াকশান। বিক্রিয়ার ক্রম হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া ল্যাবরেটরিতে করছি, তো তার কোনো একটা সময়ে, কোনো একটা টেম্পারেচারে, কোনো একটা কন্ডিশনে আমরা তার যে হার সমীকরণটা লিখব বা নির্ণয় করব, বিক্রিয়ার হার যেটা নির্ণয় করব, সেই হার সমীকরণে বিক্রিয়ক পদার্থগুলোর যে গাঢ়ত্ব আমরা বসাবো এবং তার যে ঘাত মানে পাওয়ার, সে পাওয়ারগুলোর পাওয়ারগুলোর যোগফলই কিন্তু ওই বিক্রিয়ার অর্ডার বা ক্রমকে নির্দেশ করবে। তাহলে আমি আবার বলছি, যে কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা ঘটাচ্ছি, সেই রাসায়নিক বিক্রিয়াতে যারা পার্টিসিপেট করছে সেই বিক্রিয়ক পদার্থগুলোর যে পাওয়ার, যে ঘাত আর কি, সেই ঘাতগুলোর সমষ্টি হচ্ছে ওই বিক্রিয়াটির ক্রম বা অর্ডার। যেমন ধরো এখানে রিয়াকশান আমি এখানে লিখে দিয়েছি যে A মোল অফ A রিয়াক্টস উইথ B মোল অফ B, A মোল A আর B মোল B রিয়াকশান করছে, C মোল অফ C এবং D মোল অফ D তৈরি করছে। তাহলে এই বিক্রিয়ার অর্ডারটা কত হবে? এই পাশের সংখ্যা যেটা লেখা আছে সেটা কিন্তু অর্ডার না, এটা মনে রাখবে। পাশের সংখ্যা যেটা লেখা আছে এটা কিন্তু অর্ডার না, এটা অর্ডারে আসবে না, কারণ এটা একটা সমিত সমীকরণ। আমরা বলেছি যে অর্ডারটা সমিত সমীকরণের উপর নির্ভর করতেও পারে আবার নাও করতে পারে। রেট অফ ইকুয়েশন বা রেট অফ রিয়াকশন সেটা কিন্তু নির্ভর করে ঠিক কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার কোনো একটা মুহূর্তে সেই বিক্রিয়ায় যে সমস্ত বিক্রিয়ক পদার্থগুলো বা যে পরিমাণ বিক্রিয়ক পদার্থগুলো অংশগ্রহণ করছে তার ঘাতের ওপর নির্ভর করে হচ্ছে কোনো রিয়াকশানের অর্ডার। তো এখানে আমরা একটা রিয়াকশান লিখেছি, A এবং B, এদের যে গাঢ়ত্ব বা যে পরিমাণটা নির্ভর করছে বা যে পরিমাণের উপরে কোনো ওই বিক্রিয়াটার রেটটা ডিপেন্ড করছে, হারটা নির্ভর করছে, সেই পরিমাণ A এর সেই পরিমাণটা হচ্ছে আলফা, B এর সেই পরিমাণটা হচ্ছে বিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি বা লিখছি A মোল অফ A, B মোল অফ B রিয়াকশান করছে। এই স্মল a স্মল b এটা হচ্ছে একটা আমরা ব্যালেন্সড ইকুয়েশন লিখেছি, এটা ইনকমপ্লিট রিয়াকশানটা কমপ্লিট মানে আমরা কমপ্লিট অবস্থায় লিখেছি। এইটা দিয়ে কিন্তু আমরা টোটাল রিয়াকশানটাকে বোঝাচ্ছে, আমরা বুঝিয়েছি, কিন্তু এই এ বা বি নয়, এদের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণটা কিন্তু আমরা বলতে পারবো না সেই পরিমাণটা কত। সেটা রিয়াকশান রেট যখন ক্যালকুলেশন করা হবে তখন কিন্তু আমরা পরীক্ষা করেই বলতে পারবো যে কয়খানা এ বা কয়খানা বি বিক্রিয়া করছে। সেই পরিমাণটাকে আমরা এখানে ধরে নিচ্ছি যথাক্রমে আলফা এবং বিটা। অর্থাৎ এই যে রিয়াকশানটার যখন হার নির্ণয় করব, সে হার নির্ণায়ক সমীকরণে বিক্রিয়ক পদার্থের পরিমাণের বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের ঘাতে আমরা যে সংখ্যাগুলো পাবো তাদের যোগফলটাই হচ্ছে এই রিয়াকশানের অর্ডার বা ক্রম।
অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থগুলো অংশগ্রহণ করছে তাদের সেই পরীক্ষালব্ধ অবস্থায় বা সেই পরীক্ষাকালীন অবস্থায় যতটা বিক্রিয়ক পদার্থ পার্টিসিপেট করছে সেখান থেকে যে পাওয়ারটা বা যে ঘাত বা যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে সেই রিয়াকশানের অর্ডার বা ক্রম। তাহলে এই অর্ডার বা ক্রম একটু কিন্তু সহজ জিনিস, কিন্তু একটু মনে রাখতে হবে। তো আমি আরও সহজ করে বলে দিচ্ছি যে কোনো রিয়াকশান আমরা যদি দেখি যে তার নির্দিষ্ট ধরো ব্যালেন্সড একটা ইকুয়েশান দেখলাম, দেখে মনে হলো যে এত মোল একটা পদার্থ আর একটা নির্দিষ্ট মোল সংখ্যক পদার্থের সঙ্গে রিয়াকশান করছে, কিন্তু এটা তো আমরা খাতা কলমে এটা লিখেছি যে ওভারঅল রিয়াকশানটা এই রেশিওতে হয়েছে, কিন্তু পরীক্ষার করে যদি দেখা হয় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা সাধারণত মিলবে না। মিলতেও পারে, কিছু কিছু ক্ষেত্রে মিলতে পারে, কিন্তু আমরা ধরবো যে মিলছে বা মিলবে না এরকম কথা না বলে বলবো যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থগুলো পার্টিসিপেট করছে তাদের সে পরীক্ষাকালীন অবস্থায় তাদের ঘাতগুলোর সমষ্টি বা কনসেন্ট্রেশনের যে পাওয়ারটা থাকবে তাদের সমষ্টি হচ্ছে সেই বিক্রিয়ার অর্ডার বা সেই বিক্রিয়ার ক্রম। তো এখানে আমরা এ এবং বি এর গাঢ়ত্ব যথাক্রমে ধরে নিয়েছি আমরা আলফা এবং বিটা, মানে গাঢ়ত্ব না, যে এ এবং বি এর গাঢ়ত্ব রাশির যে ঘাত, দেখো এ এর গাঢ়ত্ব রাশি হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে এ লিখেছি, তার ঘাত হচ্ছে আলফা, এবং বিটা হচ্ছে এই থার্ড ব্র্যাকেট দিয়ে বি লিখেছি, এর ঘাত। মানে এর এই ঘাত, মানে ঘাত বলতে একটা পরিমাণ বোঝাচ্ছে, তাহলে এর একটা পরিমাণ বোঝাচ্ছে, বি এর একটা পরিমাণ বোঝাচ্ছে, এদের যে পরিমাণটা এদের যে যোগফলটা সেটাই হচ্ছে কিন্তু মনে রাখবে ওই বিক্রিয়ার অর্ডার বা ক্রম। এরপরে হচ্ছে দেখো বিক্রিয়ার অর্ডার বা ক্রমের একটা আমরা ইংলিশ ডেফিনেশন আমি এখানে লিখে দিলাম, তোমরা পারলে একটু মনে মিলিয়ে পড়বে যে দ্য অর্ডার অফ রিয়াকশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য পাওয়ার ডিপেন্ডেন্স অফ দ্য রেট অফ দ্য রেট অন দ্য কনসেন্ট্রেশন অফ অল রিয়াক্ট্যান্টস। অর্থাৎ সমস্ত রিয়াক্ট্যান্টসের বা যারা বিক্রিয়ক পদার্থ তাদের যে কনসেন্ট্রেশন, তাদের যে পাওয়ার, তার উপর নির্ভর করে কোনো রিয়াকশানের অর্ডারটা। কীরকম কন্ডিশনে? একটা নির্দিষ্ট এক্সপেরিমেন্টাল কন্ডিশনে। তো রিয়াকশান অর্ডার রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ স্পিসিস হুজ কনসেন্ট্রেশন ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য রেট অফ দ্য রিয়াকশান। অর্থাৎ কোনো রিয়াকশানের যে অ্যাফেক্টস দ্য রেট অফ রিয়াক্ট্যান্টস, না রিয়াকশান হবে এটা, যে রিয়াকশানের ওপরে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ যাদের গাঢ়ত্বটা সরাসরি কোনো বিক্রিয়ার রেটকে অ্যাফেক্ট করবে, মানে প্রভাব, মানে তার উপরে একটা প্রভাব ফেলবে, সেটাই হচ্ছে অর্ডার অফ রিয়াকশান। এবার অর্ডার অফ রিয়াকশানের পরে আমরা ওখানে ওই যেটা আগে করেছিলাম যে এ এবং বি আলফা বিটা ধরে নিয়ে, তাহলে আমরা এখানে বলতে পারি যে এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে আলফা আর বি এর সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম হচ্ছে বিটা। তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম হচ্ছে আলফা প্লাস বিটা। বিক্রিয়ার ক্রমকে আমরা ছোটো হাতের এন দিয়ে লিখি, স্মল এন বলতে ওটা হচ্ছে রেট অফ রিয়াকশান বোঝাই, অর্ডার অফ রিয়াকশান বোঝাবে। একটা জিনিস মনে রাখবে যে বিক্রিয়ার সমিত সমীকরণে বিক্রিয়ক পদার্থগুলির সহগ বা অণুর সংখ্যার সঙ্গে ক্রম বা অর্ডারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একটা রিয়াকশান লেখা আছে, সেই রিয়াকশানের উপরে আমরা দেখব পাশের সংখ্যা কী আছে, তার উপর কিন্তু অর্ডারটা নির্ভর করছে না। বিক্রিয়ার যে অর্ডার তার সম্পর্কিত কিছু কিছু তথ্য জানতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে যে এটা একটা পরীক্ষালব্ধ, এর কোনো রকম কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট না, এটা সম্পূর্ণভাবে পরীক্ষা করে বার করা হয়েছে। সমিত সমীকরণে উপস্থিত বিক্রিয়ক পদার্থগুলির সহগ বা অণুর সংখ্যার উপর কিন্তু অর্ডার নির্ভর করে না। কিন্তু মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন কাকে বলে? মৌলিক বিক্রিয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। কাকে বলে মৌলিক বিক্রিয়া? না, যে বিক্রিয়ার ক্ষেত্রে সহগের ওপর বিক্রিয়াটার অর্ডার ডিপেন্ড করবে তাকে বলা হয় মৌলিক বা একক ধাপ সম্পন্ন বিক্রিয়া। যে ক্ষেত্রে মৌলিক বিক্রিয়া তাকে বলবো যে ক্ষেত্রে যেটা একক ধাপ সম্পন্ন বিক্রিয়া, একটি ধাপে সংঘটিত হচ্ছে, তাহলে তার যে
স্টেপটা যে স্টেপে রিয়াকশানটা ডিপেন্ড করছে সেটা যদি একটাই ধাপ সম্পন্ন হয় তাহলে আমরা একে মৌলিক বিক্রিয়া বলবো। যেমন দেখো এখানে নাইট্রিক অক্সাইডের সঙ্গে ওজনের রিয়াকশানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। এখানে কোনো সংখ্যা পাশে নেই মানে 1 আছে, এখানে কোনো সংখ্যা বা সহগ বা পাশের সংখ্যা কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাও 1 এটাও 1। তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে দুটো অণু সমিত সমীকরণে এই নাইট্রিক অক্সাইড আছে এবং ওজোন আছে, তাহলে আমার দুটো অণু, তাহলে দুটো অণু থাকা মানে এর অর্ডারটা হচ্ছে 2। যে কটা অণু থাকবে বা পাশে যে সংখ্যা থাকবে সেটাই যদি তার অর্ডারের সমান হয় তাহলে তাকে বলবো আমরা মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশান। বা যদি কোনো রিয়াকশান একটা ধাপেই সম্পন্ন হয় তাকে আমরা বলবো কি মৌলিক বিক্রিয়া বা একক ধাপ সম্পন্ন বিক্রিয়া। নাইট্রিক অক্সাইডের সাপেক্ষে অর্ডার অফ রিয়াকশান কত হচ্ছে 1, ওজনের সাপেক্ষে অর্ডার অফ রিয়াকশান কত হচ্ছে 1। এগুলো কিন্তু পরীক্ষা করে দেখা গেছে, যেটা এই সমিত সমীকরণের সঙ্গে সংখ্যাগুলো মিলে যাচ্ছে। এখানে 1 আছে মানে এখানে অর্ডারটাও অটোমেটিক পরীক্ষা করে 1 এসে গেছে। ওজনের ক্ষেত্রে পায়ের সংখ্যাটা 1 আছে, তাহলে এই ক্ষেত্রে পরীক্ষা করে দেখা গেছে এর সংখ্যাটাও 1। তাহলে সামগ্রিক ক্রম কত হচ্ছে 2। তাহলে এখানে সামগ্রিক কত অণু অংশগ্রহণ করছে, দুটো অণু, এই একটা অণু এই একটা অণু, অর্ডার কত হয়েছে 2। তাহলে এই সব রিয়াকশানকে বলবো আমরা মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশান। যে বিক্রিয়াগুলো একক ধাপে সম্পন্ন হয় বা একটা ধাপেই সংঘটিত হয় এবং যে কটা অণু অংশগ্রহণ করছে সেইটা দিয়ে যদি তাদের অর্ডারটা নির্ণয় করা হয় তাহলে তাকে বলবো আমরা মৌলিক বিক্রিয়া। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা মৌলিক বিক্রিয়া উদাহরণ, যে নাইট্রিক অক্সাইডের সঙ্গে ওজনের রিয়াকশান। বিক্রিয়ার ক্রম কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, একটা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, শূন্য হতে পারে এবং ঋণাত্মকও হতে পারে, বিভিন্ন রকমের অর্ডার হতে পারে। বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হারটাও পরিবর্তন হবে, সেটা নির্ভর করবে ক্রম দ্বারা। অর্থাৎ এই সাপেক্ষে আমি একটা উদাহরণ এখানে করে দেখাচ্ছি। ধরো কোনো বিক্রিয়ার হার K ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে ধরো আমরা S লিখলাম, S মানে সাবস্ট্রেট, ধরে মাথায় 2 আছে, অর্থাৎ এই রেট অফ রিয়াকশান এর অর্ডারটা কত হচ্ছে, এর অর্ডার হচ্ছে 2। তাহলে এই রিয়াকশানের যদি আমরা সাবস্ট্রেট মানে যারা সাবস্ট্রেট বলতে ধরো এখানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে হারটা কত গুণ বাড়বে, দ্বিগুণ করলে 2 এর মাথায় স্কোয়ার মানে 4 গুণ। যদি আমরা এই কনসেন্ট্রেশনটাকে ডাবল করি তাহলে রেট অফ রিয়াকশানটা 4 টাইমস ইনক্রিজ করবে। যদি আমরা এটাকে 3 গুণ করে দিই তাহলে 3 এর মাথায় স্কোয়ার মানে 9, তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি 3 গুণ হয়ে যায় তাহলে বিক্রিয়ার হারের মানটা 3 তিরিকে 9 গুণ বৃদ্ধি পাবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষায় থাকে, তোমাদের যে MCQ কোশ্চেন থাকবে তার মধ্যে কিন্তু এই ধরনের কোশ্চেন থাকে। যে অর্ডার হবে তার উপর নির্ভর করছে কি কতটা হার বৃদ্ধি পাবে বা কম হবে। এমন অনেক জটিল বিক্রিয়া আছে, পরের পয়েন্টটা খেয়াল করো, এমন অনেক জটিল বিক্রিয়া আছে যেখানে সুনির্দিষ্ট কোনো সামগ্রিক ক্রম নেই। অনেক রিয়াকশান আছে যেখানে কোনো নির্দিষ্ট সামগ্রিক ক্রম নেই। যেমন একটা উদাহরণ দেওয়া রয়েছে যে হাইড্রোজেনের সঙ্গে ব্রোমিনের রিয়াকশানে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হচ্ছে, এর সামগ্রিক ক্রম বলা মুশকিল। শুধুমাত্র মনে রাখতে হবে এটা হাইড্রোজেনের সাপেক্ষে ক্রম হচ্ছে 1, কিন্তু ব্রোমিনের সাপেক্ষে এর ক্রম কত বলা যাবে না। অর্থাৎ এখানে হ্যাপাজার্ড রিয়াকশান হবে। মানে অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস এখানে ভালো করে বুঝে নাও, কোনো একটা রিয়াকশানের রেট আমরা নির্ণয় করি, রেট অফ রিয়াকশান আমরা সবসময় নির্ণয় করি কার সাপেক্ষে, অনেকগুলো ধাপে যদি সংঘটিত হয় কোনো একটা রিয়াকশান, তার মধ্যে যেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, সবচেয়ে ধীর গতিসম্পন্ন যে ধাপ, সেই ধীর গতিসম্পন্ন ধাপের ওপরে কিন্তু কোনো রিয়াকশানের রেটটা নির্ভর করে। এই সবচেয়ে ধীর গতিসম্পন্ন ধাপে যে কটা অণু অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে তার অর্ডার। যদি n খানা বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে তাহলে অর্ডার হচ্ছে তার n। যদি 3 খানা অণু অংশগ্রহণ করে তাহলে অর্ডার অফ রিয়াকশান হচ্ছে 3। মানে কোনটার ক্ষেত্রে যে একটা রিয়াকশান অনেকগুলো ধাপে হয়, যে ধাপ সবচেয়ে স্লো সেটাকে বলা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, তাকে বলা হচ্ছে RDS,
তোমরা অর্গানিকের সাবস্টিটিউশন রিয়াকশন এটা পড়েছো। RDS হচ্ছে কি রেট ডিটারমিনিং স্টেপ, যে ধাপে রেটটা নির্ণয় করা হয়, রেট ডিটারমিনিং স্টেপ। এই RDSটা এমন একটা স্টেপ যে স্টেপটা খুব স্লো, সেই স্টেপে যে কটা অণু বা বিক্রিয়ক পদার্থের যে কটা অণু বা পরমাণু অংশগ্রহণ করবে সেইটাই হচ্ছে সেই রিয়াকশানের অর্ডার। তাহলে অর্ডার অফ রিয়াকশানটা যাই হোক বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে কিছু আমরা এখানে অর্ডার অফ রিয়াকশান কতগুলো উদাহরণ আমরা পড়ব। মনে রাখবে এই উদাহরণগুলো মুখস্থ করে রাখার কোনো ব্যাপার নেই, জাস্ট এই অর্ডারটা কিভাবে আসছে বা কিভাবে লিখতে হয় এই কতকগুলো তোমাকে মনে রাখতে হবে। কিছু কিছু যদি মনে রাখতে পারো খুবই ভালো হবে। তো মনে রাখার চেষ্টা করবে, একটা দুটো অন্তত উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। আমি অনেকগুলো বইতে অনেক রকম রিয়াকশান অনেক দেওয়া রয়েছে, কিন্তু আমরা যেটা দরকার যেগুলো সেগুলোই আমরা পড়বো এখানটায়। তো বিভিন্ন ক্রম বিশিষ্ট বিক্রিয়ার উদাহরণ হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার উদাহরণ এখানে কটা দেওয়া রয়েছে। হাইড্রোজেন আয়োডাইডটা উচ্চ চাপ দিয়ে একটা অনুঘটক AU নেওয়া হলো, অনুঘটক সেখানে ভেঙে তৈরি করলো হাইড্রোজেন এবং আয়োডিন। এর রেট অফ রিয়াকশান বা রেট হচ্ছে K ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে HI এর মাথায় 0 দেওয়া রয়েছে, অর্থাৎ এই HI এর গাঢ়ত্বের উপর রিয়াকশানটা নির্ভর করছে না। রেট অফ রিয়াকশান ডাজ নট ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন অফ HI, সেজন্য 0 অর্ডার রিয়াকশান। N2 এখানে দুটো অণু কিন্তু আছে, তাও কিন্তু 0। এখানে দুটো অণু আছে, কিন্তু এই N2O ভেঙে গিয়ে N2 আর অক্সিজেন যখন তৈরি করছে অসংখ্য ধাপে রিয়াকশানটা ঘটছে। তার মধ্যে যে ধাপ সবচেয়ে স্লো সেই ধাপে কিন্তু N2O থাকা না থাকা সমান, অর্থাৎ এর কোনো ভূমিকা নেই। তাহলে আমরা বলবো অর্ডারটা 0। একই রকমভাবে অ্যাসিটোনের সঙ্গে ব্রোমিনের রিয়াকশান যদি করি আমরা, তাহলে এর রেটটা দেখব ব্রোমিনের সাপেক্ষে কিন্তু রেটটা 0, অর্থাৎ এই ব্রোমিনের সঙ্গে এর রিয়াকশানটা অনেকগুলো ধাপে হচ্ছে। সবচেয়ে যেটা স্লো ধাপ, ধীর গতিসম্পন্ন ধাপ অর্থাৎ RDS, সে RDS-এ ব্রোমিন থাকা না থাকা সমান, তাই ব্রোমিনের সাপেক্ষে রিয়াকশানের অর্ডারটা হচ্ছে 0। এনজাইম ক্যাটালাইজড যে রিয়াকশান, অর্থাৎ আমরা যে সমস্ত খাবার টাবার খাচ্ছি তাকে অনুঘটক হজম করতে সাহায্য করছে, তাই এনজাইম অনুঘটিত বিক্রিয়া যেটা, তার ক্ষেত্রে রেট ইকুয়ালস টু K ইন্টু এনজাইমের কনসেন্ট্রেশন ইন্টু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন। এখানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা 0, অর্থাৎ এই সাবস্ট্রেটের সাপেক্ষে এই রিয়াকশানটা হচ্ছে 0 অর্ডারের রিয়াকশান। সাবস্ট্রেটের সাপেক্ষে রিয়াকশানটা 0 অর্ডার। মনে রাখবে কোনো রিয়াকশানে যদি কোনো পদার্থ খুব বেশি পরিমাণে অংশগ্রহণ করে, যদি করে, তাহলে মনে রাখবে রেটটা সেই পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। অর্থাৎ এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটে যখন রিয়াকশান হয় অনেকগুলো ধাপে রিয়াকশান হয়, যে ধাপ সবচেয়ে স্লো সেখানে সাবস্ট্রেটের উপস্থিত থাকা না থাকা সমান, তাই জন্য বলবো সাবস্ট্রেটের সাপেক্ষে রিয়াকশানটা হচ্ছে 0 অর্ডারের রিয়াকশান। এখানে পরীক্ষায় কোশ্চেন থাকে যে শূন্য ক্রম বিক্রিয়ার সংজ্ঞা লেখো। তাহলে কি বলতে হবে না, যে রাসায়নিক বিক্রিয়ায় বা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে না, বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের শূন্য ঘাতের সঙ্গে সমানুপাতিক, তাকে বলবো আমরা শূন্য ক্রমের বিক্রিয়া। তাহলে এটাকে এখান থেকে সংজ্ঞাটাও পড়ে রাখবে, ডেফিনেশনটা এখানে আমি লিখে দিলাম, ডেফিনেশনটা পড়ে রাখবে। সোজা নিজে বানাতে হবে ডেফিনেশন। যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, তাকে বলা হয় শূন্যক্রম বিক্রিয়া। ফার্স্ট অর্ডার রিয়াকশানটা এখানে আমি 3টে লিখে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, 3টে এটা মনে রেখে দিতে হবে। ফার্স্ট অর্ডার রিয়াকশানের 3টে এক্সাম্পলই ভালো করে মনে রাখবে। নাইট্রোজেন পেন্টঅক্সাইডের ডিকম্পোজিশন, হাইড্রোজেন পারঅক্সাইডের ডিকম্পোজিশন, আর 3 নম্বর একটু আগে আমরা পড়েছি সেটা সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ, চিনির আর্দ্র বিশ্লেষণ দিলে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হবে। এই রিয়াকশানটা কিন্তু রেটটা ডিপেন্ড করছে শুধুমাত্র চিনির উপর, জলের উপর না। তাহলে চিনির রেসপেক্টে এই রিয়াকশানটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান। হাইড্রোজেন পারঅক্সাইড ডিকম্পোজিশন, জল এবং অক্সিজেন পাওয়া গেল, এর রেট কিন্তু হাইড্রোজেন এখানে দুটো অণু আছে মানে 2 হবে না, একটা অণুর উপরে নির্ভরশীল, সুতরাং ফার্স্ট অর্ডার রিয়াকশান। N2O5 ভেঙে গিয়ে তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস, দুটো অণু অংশগ্রহণ করছে, কিন্তু তাও এর হচ্ছে অর্ডার অফ রিয়াকশান কত হচ্ছে 1। এখানে মাথায় কোনো পাওয়ার নেই, মানে কত আছে
ওয়ান, অর্থাৎ ফার্স্ট অর্ডার রিয়াকশান। দুটো অণু থাকলেও কিন্তু এর অর্ডার হচ্ছে ফার্স্ট। কেন হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান বা প্রথম ক্রম বিক্রিয়া কেন হচ্ছে? কারণ N2O5 ভেঙে গিয়ে তৈরি করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। তো N2O5 ভেঙে যাচ্ছে, এটা অনেকগুলো ধাপে রিয়াকশানটা সংঘটিত হয়। তার মধ্যে সবচেয়ে যে ধাপ স্লো, সবচেয়ে ধীর গতি সম্পন্ন যে ধাপ, সেই ধাপে N2O5 এর একটা অণু অংশগ্রহণ করে, সেই জন্য এর অর্ডার হচ্ছে 1। এটা কিন্তু এই অর্ডারটা আমরা মনে রাখতে হবে, কয়েকটা রিয়াকশানের ক্ষেত্রে মনে রাখতে হবে, কিন্তু অর্ডারটা পরীক্ষামূলক ব্যাপার। এখানে আমরা জাস্ট মনে রাখছি এর অর্ডারটা হচ্ছে 1, কিন্তু এটা পরীক্ষা করে 1 দেখা গেছে। যদি ডেফিনেশন কী হবে প্রথম ক্রমের রিয়াকশানের, যে সংজ্ঞাটা পরীক্ষায় কোশ্চেন থাকে যে ফার্স্ট অর্ডার রিয়াকশানের বলতে কী বোঝো, একটা উদাহরণ দাও। তাহলে কী হবে উত্তরটা? না, যে রাসায়নিক বিক্রিয়ায় পরীক্ষালব্ধ ফলে দেখা গেছে যে বিক্রিয়ার হারটা যদি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের 1 ঘাতের সঙ্গে সমানুপাতিক, তখন তাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার রিয়াকশান। যদি দ্বিতীয় ঘাতের সঙ্গে বা দ্বিতীয় ক্রমের ঘাতের সঙ্গে সমানুপাতিক যদি হয়, তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশান। এইভাবে ডেফিনেশনগুলো নিজে নিজে বানিয়ে নেবে, বইতে আছে, একটু দেখে টেকে নেবে। এখানে দেখো একটা জিনিস বলে দিচ্ছি যে N2O5 এর যদি পরিমাণটা যদি আমরা 1 গুণ বৃদ্ধি করি, তা রেট অফ রিয়াকশান কিন্তু 1 গুণ বৃদ্ধি পাবে, কারণ পাওয়ার হচ্ছে 1। এটা ডাবল করলে রেটটাও ডাবল হবে, আর ট্রিপল করলে রেটটাও ট্রিপল হবে। সেকেন্ড অর্ডার রিয়াকশানটা আছে, দেখো একই রকমভাবে বলবে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ার হার সেই বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের দ্বিতীয় ঘাতের সঙ্গে সমানুপাতিক, সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের রিয়াকশান। এখানে দেখো দ্বিতীয় ক্রমের রিয়াকশান সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের, মনে রাখবে, এটাও এক ধরনের কিন্তু এলিমেন্টারি রিয়াকশান, অর্থাৎ এখানে দুটো অণু অংশগ্রহণ করেছে, পাওয়ারটাও 2 হয়ে গেছে, মানে ঘাত 2। তাহলে এই রিয়াকশানের ক্ষেত্রে আমরা অর্ডারটা কত হচ্ছে 2, এর ক্ষেত্রে অর্ডারটাও 2 আসছে। নাইট্রিক অক্সাইডের সঙ্গে না ওজোনের রিয়াকশানটা আগে এই রিয়াকশানটা ট্রাই করেছি আমরা, এখানেও অর্ডারটা কিন্তু 1 + 1 মানে 2 হচ্ছে, অর্থাৎ এর রেসপেক্টে অর্ডার 1, এর রেসপেক্টে অর্ডার 1, আর এই টোটাল হচ্ছে এর ক্ষেত্রে অর্ডারটা হচ্ছে 2। ক্ষারীয় মাধ্যমে ইথাইল অ্যাসিটেটের আদ্য বিশ্লেষণ, এটা ইথাইল অ্যাসিটেট লিখলাম, ক্ষারীয় মাধ্যম মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এটা রিয়াকশান করে তৈরি করবে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল। এই যে রিয়াকশানটা আছে, এই রিয়াকশানে এই অণুটার গাঢ়ত্বের উপরে এবং এই অণুটার গাঢ়ত্বের উপরে কিন্তু রিয়াকশান রেটটা নির্ভর করছে। তাহলে এটা হচ্ছে অর্ডার অফ রিয়াকশান এর রেসপেক্টে 1, এর রেসপেক্টে 1, তাহলে n = 1 + 1 দ্যাট ইজ 2। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশান। তারপর হচ্ছে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া, অর্থাৎ ফ্র্যাকশনাল অর্ডারের রিয়াকশান। এখানটা কি গ্যাসীয় অ্যাসিটালডিহাইডের বিয়োজন। অ্যাসিটালডিহাইড গরম করলে এটা ভেঙে যাবে, গরম করলে এটা ভেঙে গিয়ে তৈরি করে মিথেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস। এখানে মনে রাখতে হবে এর অর্ডারটা কিন্তু 3/2, অর্থাৎ এই অ্যাসিটালডিহাইড ভেঙে গিয়ে তৈরি করছে মিথেন এবং কার্বন মনোক্সাইড। এই রিয়াকশানটা অনেকগুলো ধাপে হয়। এই রিয়াকশানটা এই রিয়াকশানের যে ধাপটা সবচেয়ে কম গতিসম্পন্ন বা ধীর গতিসম্পন্ন, সেই ধাপে দেখা গেছে যে এই অণুটার 3/2 অংশ সরাসরি বিক্রিয়া করছে। তাহলে রেট অফ রিয়াকশান হচ্ছে এই পদার্থের, মানে এই অ্যাসিটালডিহাইডের গাঢ়ত্বের 3/2 এর সমান বা সমানুপাতিক। তো অর্ডার অফ রিয়াকশান কত হবে এখানটায়? 3/2। এটা নিশ্চয়ই একটা ফ্র্যাকশনাল অর্ডার হলো বা ভগ্নাংশ ক্রমের একটা বিক্রিয়া হলো। এরপরে হচ্ছে ভগ্নাংশ ক্রম বিক্রিয়া আরও একটা আছে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইডের সঙ্গে ক্লোরিনের রিয়াকশান। তৈরি হবে কি COCl2, ফসফিন বা কার্বনিল ক্লোরাইড তৈরি হলো। এখানটা হচ্ছে CK × থার্ড ব্র্যাকেট দিয়ে CO × Cl2 3/2। তো এই যে অর্ডারটা কিন্তু আমরা এই যে রেট ইকুয়েশন পাচ্ছি কিন্তু পরীক্ষালব্ধ ক্ষেত্রে, এটা কখনোই মনে রাখবে, এটা কিন্তু কখনোই আমরা ঘরে বসে করতে পারবো না। এটা হচ্ছে ল্যাবরেটরিতে হিসেব করে এটা পাওয়া গেছে, তাহলে এটা হচ্ছে আমরা রেট এটা পাবো। আর ঋণাত্মক ক্রমের রিয়াকশানের উদাহরণ আছে, অনেকগুলো আছে, আমি একটা দিলাম। ওজোনের থেকে ওজোন ভেঙে তৈরি করছে অক্সিজেন, রেট হচ্ছে ওজোনের রেসপেক্টে হচ্ছে সেকেন্ড অর্ডার, আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে -1 অর্ডারের রিয়াকশান। তাহলে আমরা যদি অর্ডার উইথ রেসপেক্ট টু অক্সিজেন হচ্ছে -1, যদি আমরা ওভারঅল অর্ডার লিখি কী হবে? ওভারঅল অর্ডার 2 + -1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, মানে এই দুটো যোগ করলে 1 হয়। তাহলে এই রিয়াকশানের এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান, ওজোনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার রিয়াকশান, আর অক্সিজেনের রেসপেক্টে মনে রাখবে এটা -1 অর্ডারের রিয়াকশান।
এই যে অর্ডারগুলো ক্যালকুলেশন করার জন্য অঙ্ক আছে, সে অঙ্কগুলো আমরা করব পরে। তবে আগে থিওরি পার্টগুলো দেখে নিই। এইখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন তো অঙ্ক, একটা নিউমেরিক্যালস মানে অঙ্ক একটা থাকবেই, এবং সেটা ভালো করে পড়তে হবে। এরপরে আণবিকতা বা মলিকুলারিটি, সেটা হচ্ছে কি না, কোনো মৌলিক বিক্রিয়া, মাথায় রাখবে যে আণবিকতা কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ফর এলিমেন্টারি রিয়াকশন, অর্থাৎ মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে এটা কিন্তু কার্যকরী বা এটা আমরা ব্যবহার করব। তো কোনো মৌলিক বিক্রিয়ায় সর্বনিম্ন যতগুলো অণু বা যতগুলো পরমাণু বা যতগুলো আয়ন অংশগ্রহণ করছে সেটাই হচ্ছে তার আণবিকতা বা মলিকুলারিটি। এটা হচ্ছে তাত্ত্বিক রাশি, থিওরিটিক্যাল কনসেপ্ট, এর কোনো পরীক্ষামূলক ভিত্তি নেই। এটা কেবলমাত্র মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো মানে যে বিক্রিয়াগুলো এক ধাপে সম্পন্ন হয় তার ক্ষেত্রে প্রযোজ্য। অনেকগুলো ধাপে যদি সম্পন্ন হয় তার ক্ষেত্রে এটা কোনো মতেই প্রযোজ্য হবে না। আণবিকতা সব সময় কিন্তু একটা পূর্ণ সংখ্যা, জানো যে অর্ধেক অণু বা অর্ধেক পরমাণু বা অর্ধেক মূলক বা অর্ধেক আয়ন এরকম কথাটা হয় না। অর্থাৎ সবসময় মনে রাখবে আণবিকতা বা মলিকুলারিটি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বিশিষ্ট একটা বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবারে আমরা আণবিকতার ক্ষেত্রে কয়েকটা উদাহরণ আমরা এখানে করছি। যে এক আণবিক বিক্রিয়া বা মলিকুলারিটি হচ্ছে 1, এরকম রিয়াকশান হচ্ছে পরপর 3টে লিখে দিয়েছি। অ্যামোনিয়াম নাইট্রাইট থেকে আমরা নাইট্রোজেন এবং জল পাচ্ছি, এটা হচ্ছে এর আণবিকতা হচ্ছে 1, কারণ এখানে একটা অণু অংশগ্রহণ করেছে। এটার আণবিকতা 1, কারণ একটা অণু অংশগ্রহণ করেছে। আয়োডিন ভেঙে গিয়ে দুটো আয়োডিন মূলকে পরিণত হয়েছে। এটা সাইক্লোপ্রোপেন, এটা ভেঙে গিয়ে প্রোপিন তৈরি করেছে, তাহলে এটা একটা অণু অংশগ্রহণ করেছে, এটা একটা অণু, এটাও একটা অণু, তাহলে এক পাশে 1 আছে মানে হচ্ছে আণবিকতা হচ্ছে 1। আর দ্বিআণবিক ক্ষেত্রে কী আছে, দ্বিআণবিক যে রিয়াকশান বা মলিকুলারিটি হচ্ছে 2, সেটা হচ্ছে NO আর O3 মিলে তৈরি করছে NO2 অক্সিজেন, তাহলে একটা অণু দুটো অণু অংশগ্রহণ করছে। এটা হচ্ছে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের সঙ্গে তোমার হচ্ছে নাইট্রিক অক্সাইডের রিয়াকশান, এটা মিলে তৈরি করেছে 2NO2, তাহলে এটাও দুটো অণু অংশগ্রহণ করছে। সুতরাং এটাও দ্বিতীয় অর্ডারের দ্বিতীয় আণবিক বিক্রিয়া, এটাও দ্বিতীয়, একটা দুটো আছে মানে এরও হচ্ছে মলিকুলারিটি 2 বা আণবিকতা 2, এরও আণবিকতা 2। এরপরে এই যে তোমরা আণবিকতা এবং এগুলো তোমরা জানতে পারলে, অর্ডার এবং আণবিকতা মানে ক্রম এবং হচ্ছে আণবিকতা, এদের মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এটা 100% নিশ্চিত তোমাদের পরীক্ষায় আসবে। তো এই পার্থক্যটা তোমাদের আমি লেখার জন্য দিলাম, বই আছে, বইয়ের একটু হেল্প নেবে। আমি যা পড়লাম এর উপর বেস করে আমি পার্থক্য লিখে দিতে পারতাম, কিন্তু আমি লিখে দিইনি, যে আমি চাই তোমরা এটা নিজেরাই উত্তরটা বানাও। এটা বিক্রিয়ার ক্রম এবং আণবিক পার্থক্য পরীক্ষায় 1 নম্বর বা 2 নম্বরের আসে। তোমরা ডেফিনেশনটা আগে লিখবে, সংজ্ঞা লিখতে হবে, তারপর এটা ভগ্নাংশ হয়, এটা ঋণাত্মক হয়, আণবিকতা সবসময় পূর্ণ সংখ্যার হবে। আণবিকতা হচ্ছে একটা তাত্ত্বিক রাশি, কিন্তু ক্রম হচ্ছে একটা পরীক্ষামূলক বিষয়ের ওপর নির্ভরশীল। আর বিক্রিয়ার ক্রম সব ক্ষেত্রে প্রযোজ্য হয়, আণবিকতা শুধুমাত্র মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এরকমভাবে তুমি লিখবে এবং একটা দুটো উদাহরণ দেবে, তাহলে কিন্তু ভালো উত্তরটা হবে। তো আমাদের আজকের পড়ার মধ্যে এইগুলো ছিল, আণবিকতা এবং হচ্ছে অর্ডার অফ রিয়াকশান ছিল, এইগুলো আমরা পড়লাম। যতটা মানে আমরা পড়বো আর ভালো করে বই দেখে দেখে পড়তে হবে তোমাদের। তবে এইগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে, এইগুলো পড়লে যথেষ্ট, দেখবে বইয়ের সঙ্গে অনেক মিলও আছে, বই থেকে অনেক কিছু এখানে উত্তর এখানে লেখা আছে। তো এইভাবে পড়ো, অসুবিধা হলে যোগাযোগ করো।